হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ল্যাজারাসের এপিসোড 7। আমরা দেখতে পাই যে পুরো ল্যাজারাস টিম এখন এক জায়গায় বসে আছে আর একে অপরের বয়স নিয়ে কথা বলছে। আমরা জানতে পারি যে এক্সেল আর ডাকের বয়স একই, 23-23। আর এই কথা শুনে ক্রিসের তো বিশ্বাসই হচ্ছে না। তার মনে হচ্ছে যে ডাকের বয়স অন্তত 40 তো হবেই। লিল্যান্ড থেকে জিজ্ঞাসা করে, তোমার বয়স কত? 30। আর এটা শুনে ক্রিসের খুবই রাগ হয়ে যায়, তাই সে নিজের বয়স এখন আর বলেই না। কিন্তু লিল্যান্ড তার বয়স বলে দেয় যে সে কতটা তরুণ, সে এখনও ছোট। এখন এরা এখানে বারবিকিউ টাইপের কিছু বানাচ্ছিল, মূলত ব্রেক নিচ্ছিল বলতে পারো। এছাড়া তোমরা তো জানোই যে ওরা একটা মেমোরি ডিভাইস টাইপের কিছু পেয়েছিল, যেটা এখন প্রায় ডিকোড হতেই চলেছে। আর এখানে অবশেষে একটা খবর আসে যে আন্টার্কটিকার শেষ আর সবচেয়ে বড় বরফের টুকরো ভেঙে পড়েছে, শেষ হয়ে গেছে। আর তোমাদের মনেই থাকবে যে 3 বছর আগে একটা ইন্টারভিউ ছিল, একটা কনফেস্ট ছিল, যেখানে স্কিনার আগেই বলে দিয়েছিল যে 3 বছর পর আর্কটিকের সমস্ত বরফ শেষ হয়ে যাবে। আর এই ভিডিওটি এখন আবার ভাইরাল হতে শুরু করেছে। এটা দেখে আবার অনেকেই স্কিনারকে ঈশ্বর বলে মনে করতে শুরু করেছে, কারণ স্কিনার যা বলেছিল তাই ঘটছে। আর এই কারণেই এখন হাফনার থেকে মানুষের মনোযোগ পুরোপুরি সরে গেছে। আর আমাদের কাছে মাত্র 15 দিন বাকি আছে প্রথম ভিকটিমের মৃত্যুর জন্য। এখন এখানে বিশ্বে হঠাৎ করে হট্টগোল শুরু হয়েছে, তাই হতে পারে যে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর এমনও হতে পারে যে 15 দিন হওয়ার আগেই পৃথিবী শেষ হয়ে যায়। হার্শ এখানে এসে পড়ে, এরা মিটিং শুরু করে। মূলত হার্শ এদের বলে যে FBI যারা এসেছিল তারা তদন্ত করার চেষ্টা করেছিল, যাদের ধরেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু কিছুই পায়নি। আর এটা নিশ্চিত হয়ে গেছে যে সেখানকার ফাউন্ডার নাগা একটা AI মডেল ছিল, যেটা স্কিনারের মস্তিষ্ক দেখে তৈরি করা হয়েছিল। কিন্তু তারা জানতে পেরেছে যে স্কিনারের নিজের সঙ্গে এর কোনো সম্পর্কই ছিল না। তাই এরা আবার স্কিনারের সেই ভিডিওটি দেখে, যেখানে স্কিনার বলেছিল যে সে এটা ঠিক করবে না যে মানব জাতির ভবিষ্যৎ কী হওয়া উচিত, কিন্তু সে আসলে হলো সপ্তম ট্রাম্পেটার। এটা শুনে ক্রিস জিজ্ঞাসা করে এই সপ্তম ট্রাম্পেটারটা আবার কি। তখন হার্শ তাকে বলে যে এটা এক ধরনের নতুন নিয়ম। জন, যিনি যিশুর প্রেরিতদের একজন ছিলেন, তিনি একটা বুক অফ রেভেলেশন লিখেছিলেন, যেখানে ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়েছিল। আর এই সময়ে খুবই শক্তিশালী আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবে, উল্কা পড়বে পৃথিবীতে, আর যুদ্ধ হবে। বুক অফ রেভেলেশনে বলা হয়েছে যে ঈশ্বর মানবজাতির ওপর খুবই রেগে যাবেন, আর তারপরে পৃথিবীর সমস্ত সমস্যা তিনি মানুষের ওপরে চাপিয়ে দেবেন। এখানে ফেরেশতারা তাদের শিঙ্গা বাজায়, আর প্রতিটি শিঙ্গা কিয়ামতের এক একটা বার্তা। আর যখন সপ্তম ফেরেশতা তার শিঙ্গা বাজায়, তখন সেটা হয় মানবজাতির ওপর চূড়ান্ত বিচার, যার পরেই পৃথিবী পুরোপুরি শেষ হয়ে যায়। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো যে স্কিনার কেন নিজেকে সপ্তম ট্রাম্পেটার বলছিল। আর এই সমস্ত কথাবার্তা বলতে বলতেই আমাদের ডিভাইসটি ডিকোড হয়ে যায়। আর এখানে আমরা আরেকটি টিমের দৃশ্য দেখতে পাই, যেখানে একটা মেয়ে আছে। আর এরা বলছে যে আমরা কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তাই আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে। এরা তাদের নৌকায় করে কোথাও নিয়ে যায়। অন্যদিকে এরা এই বার্তাটি রেকর্ড করার চেষ্টা করে, যেখানে কতগুলো সংখ্যা আছে। ওরা ভাবে যে এটা হয়তো মোবাইল নাম্বার বা অন্য কিছু হতে পারে, কিন্তু ডাক জানতে পারে যে এগুলো আসলে কোঅর্ডিনেট, মানচিত্রে 4টি বিভিন্ন জায়গার কোঅর্ডিনেট, যেই দ্বীপগুলো এখন ডুবে গেছে: মালদ্বীপ, মানিলা বে, সাকিশিমা দ্বীপপুঞ্জ আর টোলো। গত 10 বছরে এই দ্বীপগুলো ডুবে গেছে, তাই এখন ওখানে আর কেউ থাকে না। কিন্তু স্কিনার এই দ্বীপগুলো ডুবে যাওয়ার আগেই কিনে নিয়েছিল। এখন এদের বুঝতে অসুবিধা হচ্ছে যে কি করবে, তাই এরা 4 জনে 4টি দল করে আর লোকেশনগুলোতে পৌঁছে যায়। এদিকে হার্শের সিনিয়র তাকে দেখা করতে বলে। আর এইখানে আমাদের পরিচয় হয় নতুন একটা মেয়ের সঙ্গে, যার বিষয়ে আমরা এখনও পর্যন্ত তেমন কিছু জানি না, আমরা পরে জানতে পারবো। এদিকে হার্শ আর তার সিনিয়র একটা আর্ট গ্যালারিতে যায় কথা বলতে। অন্যদিকে ল্যাজারাসের বাকি টিম মেম্বাররা তাদের নিজেদের লোকেশনে পৌঁছে গেছে। এখন আমরা দেখতে পাই যে শহরগুলো কিভাবে ডুবে গেছে। অন্যদিকে এলেনা এদের ওপর নজর রাখছে, এদের স্ট্যাটাস ট্র্যাক করছে, জিপিএস লোকেশন এবং আরও অনেক কিছু। শেষ পর্যন্ত লোকেশনে পৌঁছে ক্রিস দেখতে পায় যে সেখান থেকে একটা নৌকা পালিয়ে যাচ্ছে। আর বাকি সবাইও রিসার্চ করে তেমন কিছু পায় না, কারণ সব শহর প্রায় ডুবেই গেছে। এরা জলে ডুবে গিয়ে সার্চ করে, কিন্তু তেমন কোনো ক্লুও পায় না। কিন্তু একটা জিনিস এরা বোঝে যে যখন এরা শান্তভাবে বসে, তখন দেখে সমুদ্র আর আকাশ দুটোই কত পরিষ্কার আর নীল। কিন্তু ওরা যেখানে থাকে, মানে সেই বেবিলোনিয়া শহর, সেখানে সব সময় মেঘলা থাকে, দূষণ থাকে।
আর এখানে মানুষ নেই বলেই এখানকার আকাশ এত পরিষ্কার। আর এলেনা এটাই বলে যে পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে সেগুলো ঠিক সেই জায়গায় রয়েছে যেখানে মানুষ নেই। আর ক্রিস এই সময় ভাবতে থাকে তাহলে হয়তো স্কিনার তাকে এটাই দেখাতে চেয়েছিল যে পৃথিবীর প্রকৃতি কতটা অসাধারণ, আর মানুষ সেটাকে ধ্বংস করছে, সব সময় ধ্বংস করেই এসেছে। তাহলে কি আমরা বলতে পারি যে স্কিনার যা করেছে তা একেবারেই ঠিক করেছে? এদিকে যখন এক্সেল ওপরে ওঠে তখন যে ব্যক্তি নৌকার গাইড ছিল তার মুখে একটা দাগ সে দেখতে পায়, হয়তো তার চোট লেগেছিল। সে বলে যে 10 বছর আগে এখান থেকে সবাই চলে গেছে, তাই তোমরা কাউকে পাবে না। এখন এক্সেল জিজ্ঞাসা করে তোমার মুখে চোট কিভাবে লাগলো? তখন সে বলে সম্ভবত এটা কোনো উড়ন্ত মাছের কারণে চোট লেগেছে। তখন এক্সেল বলে তুমি বুঝতে পারোনি? তোমার কি ব্যথা লাগছে না? তখন সে বলে যে তার একটা অসংবেদনশীলতার রোগ আছে যার কারণে সে ব্যথা অনুভব করে না। আর এটা একটা দারুণ ক্লু ছিল যেটা ওদের হাতে এসেছিল। এই অবস্থাকে বলা হয় অ্যানালজেসিয়া। এখন এই চারজন এখানে কলের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়। তেমন কিছু কেউই পায়নি, কিন্তু এক্সেল এখানে এই অবস্থার কথা বলে যে 10 বছর আগে এই দ্বীপে প্রত্যেক মানুষেরই এই অবস্থায় ছিল, এই রোগ ছিল। আর এই লোকেদের তখন তেমন টাকা ছিল না, তাই স্কিনার এই দ্বীপটি কিনে নিয়েছিল যাতে এই লোকেদের কাছে টাকা আসে। এত টাকা এসেছিল যে তারা অন্য কোথাও গিয়ে তাদের নতুন জীবন শুরু করতে পারে। অন্যদিকে আমাদের এখন হার্শ আর তার সিনিয়রের একটা দৃশ্য দেখানো হয়। এরা একটা আর্ট গ্যালারির ভেতরে ঢুকে পড়েছে। এখন হার্শ জিজ্ঞাসা করে তুমি আমাকে রেখেছো? আর তার সিনিয়র বলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আমি জানতাম যে তুমি স্কিনারের প্রতি কেমন অনুভব করো, তবুও আমি তোমাকে ব্যবহার করার চেষ্টা করেছি। তখন হার্শ বলে এমন কিছুই নেই, আমি আমার মতোই সব কিছু করেছি, আর এটা আমারই সিদ্ধান্ত ছিল। হার্শের সিনিয়র জিজ্ঞাসা করে যে স্কিনার হার্শকে কেন ছেড়ে দিয়েছিল। অন্যদিকে আমরা এখন এলেনাকে দেখতে পাই। সে বলে যে 15 বছর আগে স্কিনার এই দ্বীপে এসেছিল, যখন এখানে জিন দানের প্রক্রিয়া চলছিল। তখন সে এতে অংশ নিয়েছিল আর জিন সংগ্রহ করেছিল। তাই হতে পারে যে হাফনার সম্পর্ক এই জিনের সঙ্গে আছে, মানে এই রোগটার সঙ্গেই। তখন স্কিনার হেগ ইনস্টিটিউটে গবেষক হিসেবে কাজ করছিল। এরা এই কথা বলে যে স্কিনার নিশ্চয়ই চাইতো যে এরা তার দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখুক। আর ডাক বলে যে এর মানে হলো সে আমাদের তার হাতের পুতুল বানিয়ে খেলছিল, এই আর কি। অন্যদিকে হার্শের সিনিয়র হার্শকে বলে তোমার কি মনে হয় স্কিনার তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে আর এই কারণেই সে এসব করছে? তখন হার্শ বলে না, একেবারেই না, এটা হতে পারে না। সে খুবই আন্তরিক ছিল। যখন আমি তাকে বলেছিলাম তুমি এই পৃথিবীতে এসব সহ্য করতে পারবে না, তখন সে বলেছিল একজন আন্তরিক বিজ্ঞানী হওয়ার মধ্যে খারাপ কি? সে বলে তার একটা জিনিস পরিষ্কার জানা আছে, যে স্কিনার নিশ্চয়ই চায় যে কেউ তাকে খুঁজে বের করুক। অন্যদিকে যখন এলেনা হেগ ইনস্টিটিউটে সবার তালিকা চেক করছিল তখন সে দেখে যে তাদের লিডার হার্শও সেখানেই ছিল এবং তার সঙ্গে কাজ করত। অন্যদিকে ক্রিস পৌঁছে যায় একটা জাহাজে, যেখানে তার সামনে দিয়ে একটা মেয়ে যায় যে নৌকায় ছিল। আর ক্রিস তাকে দেখে একটু ভয় পেয়ে যায় আর পাশে সরে যায়, কিন্তু সেই মেয়েটি তাকে থামিয়ে বলে আলেকজান্দ্রা, এটা নিশ্চয়ই তুমি। আর এখানে শেষ হয় এপিসোড 7। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে।